তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। চলতি বছর ৪ঠা মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলো। ২০৭ আসন পেয়ে জয়ী হয় ভারতীয় জনতা পার্টি। 9th মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সেই শপথ গ্রহণ করা থেকে এবার তার ১০০ দিনের কার্যকাল সম্পূর্ণ হলো। এই ১০০ দিনের কার্যকালে ঠিক কি কি ঘটে গেল রাজ্যে, একটু পেছন ফিরে দেখা যাক। ১০০ দিনের সাফল্যের দিকে তাকালে যেদিকে আমরা দেখতে পাবো শুভেন্দুর সাফল্য বা ডাবল ইঞ্জিনের সাফল্য কোন কোন বিষয় হলো, সেই দিকে প্রথমে সেই তালিকা তুলে ধরবো আপনাদের সামনে। ডাবল ইঞ্জিনের গতি, সরাসরি জমি অধিগ্রহণ করবে সরকার, অর্থাৎ আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি রাজনীতি থেকেই তার উঠে আসা সিঙ্গুর নন্দীগ্রাম জমি অধিগ্রহণ আইনে বদল আনেন তিনি। তার আন্দোলনের জেরেই বদল হয়। এবার সেই জমি অধিগ্রহণে সরকারের ভূমিকা, সেই নীতিতে বদল আনলেন শুভেন্দু অধিকারী। এছাড়া যেগুলো গুরুত্বপূর্ণ কাজ গত ১০০ দিনে হয়েছে, জলপাইগুড়িতে একটি নতুন রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব, প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় ১০ থেকে ১২টি বন্ধ চা বাগান ফের চালুর সিদ্ধান্ত, ১০,০৭০ কোটি টাকা বিনিয়োগে ২,৪০০ মেগাওয়াট নতুন তাপবিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অনুমোদন, যার মধ্যে রয়েছে পিপিপি মডেলে সাঁওতালডিহিতে ২টি ৮০০ মেগাওয়াটের ইউনিট এবং WBPDCL এর অধীনে বক্রেশ্বরে ৮০০ মেগাওয়াটের ইউনিট। সাঁকরাইলে ৭০০ কোটি টাকা ডেয়ারি প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে আমুলের উত্তরবঙ্গে আইসক্রিম কারখানা স্থাপনের প্রস্তাব, সুন্দরবনকে বিশ্বমানের ইকো ট্যুরিজমের গন্তব্য করে তোলার লক্ষ্য, পুরুলিয়ায় ৪,৫০০ হেক্টর এলাকা জুড়ে কনজারভেশন রিজার্ভ, ঝাড়গ্রামে ১,০০০ একর জমিতে টাইগার সাফারি। গুরুত্বপূর্ণ ভালো কাজগুলোর মধ্যে এগুলো অবশ্যই আসবে শুভেন্দু অধিকারীর। ফলতা উপনির্বাচনে যখন বিজেপি জয় পায়, তারপরে ২০৭ যে অঙ্কে ৪ঠা মে জিতে এসেছিল ভারতীয় জনতা পার্টি, সেই সংখ্যাটা আরেকটা বাড়ে, ২০৮ হয় ভারতীয় জনতা পার্টির বিধানসভায় বিধায়ক সংখ্যা। খুব স্বাভাবিকভাবে এটা শুভেন্দু অধিকারীর প্রতি রাজ্যের মানুষের একটা গগনচুম্বী প্রত্যাশার নিদর্শন। রবি ঠাকুর বলেছেন, কাজ করি আমরা তাই করি ভুল। আপনারা সকলেই জানেন সেই কবিতা। তো শুধু ভুল নয়, কোনো কাজ হয়তো আমরা কোনো বিশেষ কারণে কোনো অংশের মানুষকে অসন্তুষ্ট করে, আবার সেই কাজই হয়তো আরেক অংশের মানুষকে খুব আনন্দ দিচ্ছে, খুশি করছে। তো সরকারের কিছু বার্তা বা কাজ শুভেন্দু অধিকারীকে নিয়ে মানুষের যে গগনচুম্বী প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার কোথাও একটা ধাক্কা দিয়েছে। এবার আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থানা থেকে কিছু দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই, এই অভিযোগ তার বিরুদ্ধে ছিল। ফলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজ করা থেকে শুরু করে বাংলার মনীষীদের নিয়ে একের পর এক বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, বিভিন্ন কবিতা লিখেছেন যা হাস্যকর বলে মনে হয়েছে একটা বড় অংশের মানুষের। ফলে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর শুভেন্দু অধিকারী যখন আসছেন, তখন তাকে নিয়েও যে তিনি সব জায়গায় এমন পদক্ষেপ করবেন যাতে বিগত সরকারের ভুল ত্রুটি এবং তার থেকে তাকে সংশোধন করে মানুষ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে সব ক্ষেত্রে। সেটা রাজ্যের নীতি হোক, রাজ্যের প্রশাসন হোক, ল অ্যান্ড অর্ডার হোক, প্রত্যেকটি ক্ষেত্রে। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীও এমন কিছু কাণ্ড তার সময়েও হয়েছে, সেখানে তিনি করেছেন বলছি না, তার সময়ে হয়েছে বলছি, যে সমস্ত কার্যকলাপগুলো হয়তো একাংশের মানুষের কাছে কিছু প্রশ্ন তৈরি করেছে। ১০০ দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো হয়তো পুরোপুরিভাবে প্রশ্নাতীত নয়। এবার দেখে নেব সেই তালিকা। আমজনতার প্রত্যাশায় কোথায় কোথায় ধাক্কা লেগেছে। প্রথম আসি, 9th মে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন ব্রিগেডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসেছিলেন সেই অনুষ্ঠানে। 11th মে শুভেন্দু অধিকারী একটি সিদ্ধান্ত নেন। তিনি মুখ্য সচিব হিসেবে নিয়ে আসেন মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়াল তার ঠিক আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
11ই মেতে তাকে যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের পাশাপাশি মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হয়, তিনি তারপরে 24শে মে অর্থাৎ ফলতায় উপনির্বাচন যখন ছিল সেই দিন পর্যন্ত তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মুখ্য সচিব দুটি দায়িত্ব পালন করে গিয়েছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যে নির্বাচন কমিশন এমন একটি ঘটনা ঘটতে দিল কি করে। কারণ এর ফলে নির্বাচনী আচরণবিধি যেহেতু ফলতার উপনির্বাচন পর্যন্ত জারি ছিল, সেই সময় মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের প্রশাসনের হয়ে কাজ করতে পারেন না। এর ফলে এই দুটি কাজ যে তিনি একযোগে করে গিয়েছেন, এতে এটা সরাসরি ভাবে নির্বাচনী বিধি লঙ্ঘন। তারপরেও নির্বাচন কমিশন কোনো কাজ করেনি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে মুখ্য সচিব হওয়ায় বিরোধীদের পক্ষে খুব সহজ হয়ে গেল যে শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তোলাটা, যে তাকে মুখ্য সচিব করা হবে এই কথা বলেই মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দায়িত্ব তিনি পেয়েছিলেন সেই সময় তাকে বলা হয়েছিল এবং সেই কারণে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেছিলেন। এমন একটা অভিযোগ তোলার সুযোগ পেয়ে গেল বিরোধীরা। 5ই জুন আমরা কি দেখলাম, এই যখন নির্বাচনে জেতার পরপরই আমরা দেখতে পেলাম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাজ্যের ভালো হলো এবং পুলিশ অত্যন্ত তৎপর ভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে ধরপাকড় শুরু করলো। জাহাঙ্গীরকে দিয়েই সেই ধরপাকড় শুরু হলো। উত্তরবঙ্গ থেকে ধরে নিয়ে আসা হলো জাহাঙ্গীর খানকে, ফলতার উপনির্বাচনে যিনি প্রার্থী ছিলেন, যাকে দ্বিতীয়বার উপনির্বাচনের সময় খুঁজে পাওয়া যায়নি, তিনি সরেও দাঁড়িয়েছিলেন সেই নির্বাচন থেকে। কিন্তু সেই জাহাঙ্গীরকে ধরে নিয়ে আসা হলো, শুধু তাই নয়, তাকে রাস্তায় হাফ প্যান্ট পরে ঘোরানো হলো। শুধু সে নয়, হাওড়াতেও আমরা দেখলাম, উত্তর 24 পরগনাতেও দেখলাম, বিভিন্ন জেলায় এই ধরনের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করার পর স্থানীয় এলাকায় কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে তাদের মানুষের সামনে দিয়ে ঘোরালো পুলিশ। এই অতি সক্রিয়তা ভারতীয় আইনে নেই। সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশিকা রয়েছে, বিচারাধীন বা পুলিশের হেফাজতে থাকা কোনো ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণ করা যাবে না। কাউকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া কোনোভাবেই আইনসম্মত নয়। এ বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। জনস্বার্থ মামলায় 29শে মে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। রাজ্যের কাছে রিপোর্ট চায় আদালত। বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, অনেক রাগ থাকতে পারে, বিক্ষোভ থাকতে পারে, কিন্তু আসামিকে অপমান করা উচিত নয়। প্রথমত, এদের বিরুদ্ধে অনেক রাগ ছিল, কিন্তু এরা তখনো পর্যন্ত অভিযুক্ত, তারা তখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়নি এবং দোষী সাব্যস্ত হওয়ার পরেও তারও একটা সম্মান আছে এবং সেক্ষেত্রে অমানবিক আচরণ করা যাবে না বলে ভারতীয় আইন বলছে। কিন্তু একের পর এক এই ঘটনা ঘটে গিয়েছে। ডিম্বাস্ত্র প্রয়োগ বা ডিম থেরাপি সেটা তো হয়েছে রাজ্য জুড়ে, সেটাকেও ভালো চোখে দেখা যায় না, যদিও সেটাকে জনরোষ বলে চালিয়ে দিতে চেয়েছে রাজ্য বিজেপি দল বা শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হিসেবে। পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে, আদালতেও প্রশ্ন উঠেছে এবং এই অতি সক্রিয়তা যেখানে হচ্ছে পুলিশের বিরুদ্ধে রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, ফলে এই ঘটনা অবাঞ্ছিত, অনভিপ্রেত। শুভেন্দু অধিকারীর দিকে পুলিশ মন্ত্রী হিসেবে তার দিকে আঙুল উঠলে কিছু বলার নেই। 8ই জুন তারপরে আমরা একদিকে যেমন দেখছিলাম আইনের শাসন যেমন চালু হয়েছিল, বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছিল, বিভিন্ন কাউন্সিলরদের ধরা হচ্ছিল, তারা কি কি আচরণ করেছে, কোথায় কোথায় মাটির তলায় কত কি লুকিয়ে টুকিয়ে রেখেছে। আর তার পাশাপাশি আর একটা রাজনৈতিক খেলা চলছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা অংশ তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিচ্ছিলেন। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে বেরিয়ে গেলেন, তার সঙ্গে চলে গেলেন অন্তত 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ। এই 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ বিভিন্ন সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করলেন, ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন তারা, এবং খুব অবাক লাগলো যে শুভেন্দু অধিকারী, যিনি এদের সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন, তিনি দলের ভাঙিয়ে নেওয়া, যার তীব্র বিরোধিতা করেছেন। যখন সুমন কাঞ্জিলালকে, বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙিয়ে নিয়েছিলেন, তার তীব্র বিরোধিতা করেছিলেন শুভেন্দু অধিকারী, তিনি সেই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই শুভেন্দু অধিকারী এবার এই যে যারা তৃণমূল কংগ্রেস থেকে যারা বেরিয়ে এলেন, বিদ্রোহী হয়ে উঠলেন, তাদের সঙ্গে গিয়ে চায়ের বৈঠকে যোগ দিলেন শতাব্দী রায়ের বাড়িতেও।
তার আগে ভূপেন্দ্র যাদবের সঙ্গে যে বৈঠক হয় সেই বৈঠকেও তিনি ছিলেন। দিল্লির বাড়িতে সান্ধ্য চা চক্রের যেখানে আয়োজন হলো সেখানেও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এবং সেখানে কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, প্রসূন ব্যানার্জি, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী সহ বাকি বিদ্রোহী সাংসদরাও পৌঁছে যায়। শুভেন্দু অধিকারী যিনি বা তার পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির যিনি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তারা বলেছিলেন ভালো তৃণমূলী বলে কোনো ব্যাপার নেই এবং 4 ঘন্টার যারা বিজেপি তাদেরকে দলে নেওয়া হবে না। এই সমস্ত যারা বড় বড় সংলাপ দিয়েছিলেন, সেগুলো সংলাপ এই কারণেই বলছি কারণ সংলাপ তো বলার জন্য বলা হয়, মিথ্যা হয়, সেটা সত্যি ভাষণ নয়। কারণ এই কথাগুলো একদম বদলে গেল। এই 20 জন কার্যত তারা বিজেপিতে যোগ দেওয়ার পথেই চলে গেলেন। আর কিছু লোক যাদের সম্পর্কে সুকান্ত মজুমদার, এই প্রকাশ চন্দ্র বড়াইক, যার সম্পর্কে সুকান্ত মজুমদার বড় বড় কথা বলে এসেছিলেন, সেই প্রকাশ বড়াইক ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলো। আর তৃণমূল কংগ্রেসের বিজেপির কর্মী সমর্থকরা তারা তাকিয়ে দেখলেন যে সুখেন্দু শেখর রায় তিনি বিজেপিতে শুধু যোগ দিলেন না, আবার বিজেপির টিকিটেই তিনি রাজ্যসভায় চলেও গেলেন। ফলে এই বিষয়গুলো খুব একটা কাঙ্ক্ষিত ছিল না। এইটা শুভেন্দু অধিকারী তিনি নিজেকেও জড়িয়ে নিলেন, তিনি নিজেই বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি নিজে দিল্লিতে চলে গেলেন। এটা কি বিজেপির কর্মী সমর্থকরা খুব আশা করেছিলেন এটা হবে? এটাই কি প্রতিশ্রুতি ছিল? সন্দেহ আছে। 22শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সময় বিভিন্ন ভুল তথ্য দিয়েছেন বিভিন্ন মনীষী সম্পর্কে। কিভাবে মহাত্মা গান্ধীর অনশন ভঙ্গ করিয়েছেন কে, বা রবীন্দ্র ঠাকুর কবে শেলির সঙ্গে কিটসের সঙ্গে কথা বলেছেন, এই ধরনের যাবতীয় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। বা সম্প্রতি সতীদাহ প্রথা নিয়েও আমরা বিভ্রান্তিকর তথ্য আমরা দেখেছি তৃণমূল আমলে। কিন্তু শুভেন্দু অধিকারী 22শে জুন তিনি সুরাবর্দী এভিনিউ এর যে নামকরণ, সেই নামকরণ যে বদল হলো, সেই নামটা বদল হয়ে যাওয়ার ফলে সেখানে শুভেন্দু অধিকারী একটি এক্স বার্তা দিলেন, যে বার্তায় শিক্ষাবিদ সুরাবর্দী, যার নামে ওই অ্যাভিনিউটি ছিল, তাকে ব্যাখ্যা করলেন তিনি যে তৎকালীন যে সাম্প্রদায়িক যে সুরাবর্দী, সেই মুখ্যমন্ত্রী ছিলেন, বাংলার প্রিমিয়ার ছিলেন, সেই সময় তো মুখ্যমন্ত্রী ছিলেন না, মানে সেই সাম্প্রদায়িক সুরাবর্দীর নামে যেন ওই অ্যাভিনিউটা ছিল, সেই কারণেই বদল করা হলো বলে তিনি একটি বার্তা দিয়ে দিলেন। মমতা ভুল বলতেন, সেটা সম্পর্কে একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল রাজ্যবাসীর। শুভেন্দু অধিকারীর এই ধরনের ভুল প্রথম দেখা গেল 22শে জুন। 24শে জুন তারাতলায় গোডাউন ভেঙে পড়লো, মৃত্যু হয় অন্তত 16 জনের। প্রশাসনিক তৎপরতায় বহু শ্রমিকের প্রাণও বাঁচে, অস্বীকার করার কোনো জায়গা নেই। খুব দ্রুততার সঙ্গে কাজ করে এবং সেই জন্য পরিকাঠামো ছিল না বলেও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং তিনি তারপরে এই ঘটনায় কারা দোষী সেটা খুঁজতে তদন্ত শুরু হয় এবং সেই তদন্তে আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রী বলেন যে কালী বন্দ্যোপাধ্যায়, যিনি এই সমস্ত ঘটনায় সমস্ত বরাত যার জন্য থাকতো, সেই কালী বন্দ্যোপাধ্যায় তিনি সেই সুপারভাইজার, তিনি শুধু নন, কালীর পাশাপাশি কলমের বিরুদ্ধেও পদক্ষেপ হবে। অর্থাৎ কলমটা হচ্ছে গিয়ে তিনি ইঙ্গিত করেছিলেন ফিরহাদ হাকিমের দিকে, যেহেতু তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র হিসেবে ওই গোডাউনের ছাড়পত্র দিয়েছিলেন। ফলে সেক্ষেত্রে ফিরহাদ হাকিমের দিকে আঙুল তুলেছিলেন তিনি। তার পরবর্তীকালে তিনি বলেন যে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করতে হবে এমন কোনো কথা নেই, যদি গ্রেপ্তার করতে হয় শুধু কালীর সঙ্গে কলম নয়, কলমের সঙ্গে দোয়াত অর্থাৎ মমতা ব্যানার্জিকেও গ্রেপ্তার করা হবে, তবে পুরোটাই হবে আইনের ভিত্তিতে। আসলে কারোর বিরুদ্ধেই কোনো আইনি পদক্ষেপ হয়নি এখনো পর্যন্ত, মানে ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ হয়নি। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসে পৌঁছে গিয়েছেন, গুরুত্বপূর্ণ পদ অধিকার করে বসে রয়েছেন এবং সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সংখ্যালঘু বিধায়ক দল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি স্ন্যাক্স খেয়ে এসেছেন, সেখানে ফিশ রোল, মিষ্টি সুখ, সেগুলো খেয়ে এসেছেন এই ফিরহাদ হাকিমও। ফলে কতদূর কি হচ্ছে, তার বিরুদ্ধে কি পদক্ষেপ, তারাতলার গোডাউনের বিষয়ে জানা নেই। তো 24শে জুনের কথা বললাম, এবার আসি 29 এবং 30শে জুন। রেজিনগর এবং শক্তিপুরের যে কর্মসূচি, সেখানে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছিলেন বিধায়ক হুমায়ুন কবির।
এবং এই ধরনের বক্তব্য রাখার জন্য বিধানসভা থেকেই তাকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন আমাকে ডিল করেনি, এবং তিনি বলেছিলেন যে চরম পদক্ষেপ করা হবে। এফআইআর রুজু করা হয়েছে, কিন্তু এই 30শে জুনের ঘটনা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন। আর 5th অগস্ট ফুল নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এই হুমায়ুন কবির। দুজনের হাসি মুখে ছবিও আমরা দেখেছি সমাজ মাধ্যমে। ফলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ হলো আমরা জানি না। এটাই কি কাঙ্ক্ষিত ছিল? তিনি তো বলেছিলেন যে এই ধরনের কোনো সাম্প্রদায়িক মন্তব্য করলে তার বিরুদ্ধে পদক্ষেপ হবে। ডিল করে, তার সঙ্গে যে ডিল করেনি সেটা বুঝতে, তাহলে কি ডিল হলো কিছু যে কারণে পদক্ষেপ হলো না? কারণ তিনি তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করার পরেও। 30শে জুনে এই ঘটনার পর আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, 5ই জুলাই 2026। এই দিন বারুইপুরে একটি নাবালিকাকে নির্যাতন করা হয়, যৌন নির্যাতন করে ধর্ষণ করে তাকে খুন করা হয়, এবং সেই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একজনকে গভীর রাতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যায় পুলিশ। তারপর নাকি সেই অভিযুক্ত পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি করতে যায়। তারপর পুলিশ তাকে গুলি করে, তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই যে এনকাউন্টার হয়, এই এনকাউন্টার কিন্তু রাজ্যবাসী এর আগে মনে করতে পারছে না যে এরকম এনকাউন্টারের ঘটনা ঘটেছিল কিনা। তো যাই হোক, সেই প্রভাস মণ্ডল তার ঘটনার পুনর্নির্মাণ করার কেন গভীর রাতে গেল পুলিশ, এই ধরনের প্রশ্ন সহ আরো একাধিক প্রশ্ন উঠছে যার এখনো পর্যন্ত উত্তর রাজ্যবাসী পায়নি। এটা কাঙ্ক্ষিত ছিল না। পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশ মন্ত্রী হিসেবে কেন এই বিষয়টা আরেকটু সক্রিয় হলেন না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে একাধিক মহলে। 9th জুলাই গেরুয়া পতাকা নিলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশ চেকে বড়াইক। তথাকথিত ভালো তৃণমূলের সংখ্যা বাড়ল বিজেপিতে, এবং তারা রাজ্যসভায় প্রার্থী হিসেবে মনোনয়নও পেয়ে গেলেন। বিজেপির দীর্ঘদিনের যারা কর্মী, যারা বহু মার খেয়েছেন তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে, তারা আশা করি দুঃখ পাননি। 15th জুলাই, 9 জুলাইয়ের পর 15 জুলাই অনুব্রত মণ্ডল, মদন মিত্র তারা যোগ দিলেন ঋতব্রতপন্থী শিবিরে। এবং এই ঋতব্রতপন্থী শিবিরে তাদের যে যোগদান, সেটা আদতে বিজেপিতেই যোগদান বলে মনে করা হচ্ছে, কারণ বিজেপির বি টিমই বলা হচ্ছে। কারণ বিজেপির কোনো বিষয়ই সেই অর্থে কনস্ট্রাকটিভ বিরোধিতা করতে দেখা যায়নি, যেটা ওরা বলেছিলেন যে গঠনমূলক সমালোচনা হবে। কোন গঠনমূলক সমালোচনা সেটা আমরা দেখতে পেলাম না। এই ভালো তৃণমূলদের সংখ্যা বাড়লো। এই অনুব্রত মণ্ডল, আপনাদের সকলেরই মনে থাকবে, বীরভূমেরই একজন পুলিশ আধিকারিককে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করেন, অশালীন শব্দ প্রয়োগ করেন, এবং সেটা নিয়ে যখন রাজ্য জুড়ে প্রতিবাদ ওঠে, সেই প্রতিবাদের মধ্যে বিজেপিও ছিল। সেই প্রতিবাদের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাকে ক্ষমা চাইতে বলে। সে একটি লিখিত ক্ষমা চায়, চিরকুটে ক্ষমা চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর তার পাশাপাশি কি তার বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ হয়, কিন্তু সেই অভিযোগে যে পুলিশকে তিনি গালাগাল করেছিলেন সেই পুলিশের ফোনটাই বাজেয়াপ্ত হয়। অনুব্রত মণ্ডলের কিছু হয়নি, সেই পুলিশের ট্রান্সফারও হয়ে গিয়েছিল। তো এখনো পর্যন্ত সেই অনুব্রত মণ্ডল, যিনি ওই পুলিশ অফিসারের স্ত্রী সম্পর্কেও কটু কথা বলেছিলেন, সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলো না। শুভেন্দু অধিকারী বলেছিলেন পুলিশ মন্ত্রী হিসেবে নারী সুরক্ষার কথা। তার জমানায় নারী সুরক্ষা বা নারীর সম্মান থাকলো তো? জানা নেই। 18ই জুলাই প্রকাশ এলো বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্তর সেই বক্তব্য, যে বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য তোলপাড় হলো, চতুর্দিকে প্রতিবাদ হলো। বিজেপি নীরব। তিনি বাঙালির আবেগের জায়গা, বাঙালির অত্যন্ত সংবেদনশীল জায়গা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে বাধেনি তার। একাধিকবার বারংবার করেছেন, কিন্তু থামেননি, এবং বিজেপিও নীরব থেকে গেছে। শেষ পর্যন্ত গত 11ই অগস্ট মমতা ব্যানার্জিকে দেখতে পাওয়া গেল শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে দাঁড়িয়ে তার প্রতিবাদ করলেন। 12ই অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বসে তিনি বললেন, যারা নেতাজির
নামে খারাপ কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে। কিন্তু এই জারার মধ্যে একবারের জন্য তিনি রাজ্য বিজেপির যে সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্তের নাম তিনি মুখে আনলেন না, এটাও খুব অবাক লাগলো। এবং এখনো পর্যন্ত বিজেপি দল হিসেবে সাংসদ পদ কেড়ে নেওয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নগেন্দ্র রায়ের বিরুদ্ধে করেনি। 24শে জুলাই ছাত্র ধর্মঘট, আপনারা সকলেই জানেন যে তার আগে দেশ জুড়ে ককরোচ জনতা পার্টির যে কর্মসূচি ছিল জান্তার মান্তারে, সেই আন্দোলন 20শে জুলাই তারা সংসদ চলো কর্মসূচি নিয়েছিল। তারপরে তাদের আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন এবং এরই মধ্যে 24শে জুলাই একটি শুক্রবার এসএফআই এর পক্ষ থেকে আমাদের শহর কলকাতায় এমনই একটি তারাও কর্মসূচির ডাক দিয়েছিল এবং যন্তর মন্তরে সিজেপিকে সমর্থন জানিয়ে, এবং সেখানেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এবং নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে তাদের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে সিজেপি যেমন সামিল হয়েছিল, বহু ছাত্র সংগঠনই সামিল হয়েছিল সেখানে, এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন শুক্রবারীরা সামিল হয়েছিল, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এই শুক্রবারীরা বলতে মুসলিম ছাত্র গোষ্ঠীকেই বলেছিলেন তিনি, এবং তাদেরকে বহিরাগতই বলা হয়েছিল, তাদের কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা নয় বলেই বলা হয়েছিল, এবং বলা হয়েছিল এই শুক্রবারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের এমন সাজা দেব 3 পুরুষ মনে রাখবে। কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর অবশ্যই হয়েছিল, তাদের গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল ককরোচ জনতা পার্টিকে যে শুধুমাত্র দিল্লি নয়, যে যে রাজ্যে ককরোচ জনতা পার্টি বা এই তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে যাবতীয় বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ করেছে, তাদের বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ প্রত্যাহার করা হবে বা তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ ভবিষ্যতেও হবে না। এই প্রতিশ্রুতি যেহেতু কেন্দ্রীয় সরকার সিজেপির যারা মধ্যস্থতাকারী গিয়েছিল তাদেরকে দিয়েছিলেন, ফলে সমস্ত রাজ্যকেই এই প্রতিশ্রুতি রক্ষা করতে বলা হয়। অসম, বিহারের মতো পশ্চিমবঙ্গ সমস্ত যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল সেই সমস্ত এফআইআর উইথড্র করে, তথাকথিত শুক্রবারীদের বিরুদ্ধে এফআইআর উইথড্র করে রাজ্য সরকার, মানে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়। ফলে 3 পুরুষ মনে রাখার মতো কোনো কিছু করতে পারলেন না। একটু অগ্রপশ্চাৎ বিবেচনা করে যদি এই কথাটা পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী বলতেন, তাহলে নিজের কথা হয়তো তাকে ফেরাতে হতো না। আরেকটি বিষয়, এই সমস্ত বিক্ষুব্ধ ছাত্রদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। গুন্ডা দমন আইন বিধানসভায় পাশ হয়েছিল, কিন্তু রাজ্যপাল হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যে আইনে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখনো পূর্ণ হয়নি। ফলে গুন্ডা দমন আইন প্রয়োগ করতে চাইলেও তিনি প্রয়োগ করতে পারতেন না। এটা যেটা তিনি বলেছেন সেটা অতিকথন হয়ে গিয়েছে, বাগাড়ম্বর হয়ে গিয়েছে, কিন্তু এটা আইন নয়। মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে এই কার্যত এই যে কথাটা তিনি বলেছেন সেটা আইনি নয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। উত্তর 24 পরগনার হালি শহরে 7ই আগস্ট পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়। যে ব্যক্তির মৃত্যু হয় তার ওয়াইফ, তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। সেই ব্যক্তি বিরজু ক্যাওট, তাকে গ্রেপ্তার করার পর সে পুলিশি হেফাজতেই মৃত্যু হয় এবং সেখানে সেই ঘটনাটা পরিবারের দাবি ছিল যে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে, পুলিশ তাকে মারতে মারতে মেরে ফেলেছে। সেখানে 9th আগস্ট পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিন শুভেন্দু অধিকারী সেখানে যান এবং তিনি জানান যে আইও কে সাসপেন্ড করা হয়েছে, আইসি কে ক্লোজ করা হচ্ছে, জেলা শাসক ম্যাজিস্ট্রেরিয়াল এনকোয়ারি করবেন, এছাড়াও 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন, তিনি চাকরি দেওয়ার কথা বলেছেন পরিবারের জন্য। সেই সমস্ত কথাগুলো বলেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই পুলিশ হেফাজতে মৃত্যু, এই ঘটনা
খুব স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে 100 দিন কাটলো না তার মধ্যেই হয়ে গেল এই ঘটনা। এটা তো কখনোই এই নতুন সরকারের কাছ থেকে প্রত্যাশিত ছিল না। নতুন সরকারের কাছে একটা গগনচুম্বী প্রত্যাশা ছিল, সেখানে এই ধরনের ঘটনা ঘটে যাওয়া কখনোই কাঙ্ক্ষিত নয়, অবাঞ্ছিত, অনভিপ্রেত। এই ঘটনাগুলো গত 100 দিনে ঘটলো। আমি প্রথমেই বলেছি, এই শুভেন্দু অধিকারীর জমানার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো অবশ্যই আহ মানে বাংলার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলা এই সিদ্ধান্তগুলো যদি দ্রুত বাস্তবায়িত হয়, বাংলার উন্নয়ন হবে, তাতে কোনো সন্দেহ নেই। আবার এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো হয়তো খানিকটা কপালের যে ভাঁজ, সেই ভাঁজটাও রেখে দিল বঙ্গবাসীর, যে মুখ্যমন্ত্রী 100 দিন পূর্ণ হতে না হতেই এই ধরনের কিছু কাজ করলেন, বা তার দপ্তর করলো, বা সার্বিকভাবে সরকারের থাকাকালীন এই ঘটনাগুলো ঘটলো, যেগুলো হয়তো সরকারের কাছ থেকে প্রত্যাশিত ছিল না। ফলে আগামী দিনে কি হবে তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং আমরা আশা করব সরকার বা রাজ্যের শাসক দল হিসেবে বিজেপি, তারা উভয়ই এই 100 দিনে যে সমস্ত কাজ নিয়ে সামান্য হলেও মানুষের মনে তাদের দলের আগামী দিনের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্ন যাতে আর দ্বিতীয়বার না হয় তার জন্য তারাও সতর্ক থাকবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ করবেন। এই নিশ্চয়ই আমরা এটাও এক্সপেক্ট করব। দেখা যাক মানুষের সাধ্য বা প্রত্যাশা কতটা পূরণ হয়, সেদিকে আমাদের থাকবে। 100 দিনের শুভেচ্ছা অবশ্যই থাকবে শুভেন্দু অধিকারী সরকারকে, এবং অবশ্যই আশা করব যাতে এমন কোনো ভুল না হয় যেটা কখনোই এই গগনচুম্বী মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকে একেবারে ধুলায় পর্যবসিত করে। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখতে থাকুন অঙ্কুর একটা তথ্য তত্ত্ব। নমস্কার।